যা প্রমাণ করে দিচ্ছিল মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটি কোনো সাধারণ মানুষের নয়। ঠিক তখনই গুন্ডাদের মধ্যে একজন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তোরা কারা? জানিস তো কার লোকেদের উপর হাত তুলেছিস? আমরা সবাই বীর রায়চনের লোক। লোকটির কথা শুনে হঠাৎ আরমান মুখ আরও কঠোর হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে লোকটার সামনে গিয়ে এক হাতে তার কলার চেপে ধরে প্রায় শূন্যে তুলে ফেলল। তারপর ঘৃণাভরা কণ্ঠে বলল, খুব শখ হয়েছে জানতে আমরা কে? তাহলে গিয়ে সেই বীর রায়চনকে বলে দিস ডেভিল কিং এসেছিল। আর যদি তার সত্যিই সাহস থাকে তাহলে আমাকে আটকিয়ে দেখাক। ডেভিল কিং। আরমান নিজের পরিচয় ডেভিল কিং হিসেবে দিতেই যে লোকটা কিছুক্ষণ আগেও বীর রায়চাঁদের নাম করে তাকে হুমকি দিচ্ছিল তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভয়ে তার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠল, সারা শরীর কাঁপতে শুরু করল। হঠাৎ সে অনুভব করল তার নিচের অংশ ভিজে গেছে। এটা দেখে আহান হেসে ফেলল। আরে, শুধু ডেভিল কিংয়ের নাম শুনেই তো এর প্যান্ট ভিজে গেছে। তখন সুমিত এগিয়ে এসে লোকটার কাঁধে হাত রাখল এবং শান্ত স্বরে বলল, জানো তোমাকে আমরা বাঁচিয়ে রাখছি কেন? জানো না তো? তাহলে শুনে রাখো, যাতে নিজের চোখে দেখা ডেভিল কিংয়ের ভয়ঙ্কর রূপটা গিয়ে বীর রায়চাঁদকে বলতে পারো। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমার সঙ্গীদের কি পরিণতি হয়েছে সেটা ভালো করে দেখে যেও। বীর রায়চাঁদের সেই বিশ্বস্ত লোকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তারপর প্রাণপণে সেখান থেকে পালিয়ে গেল। আরমান কঠোর স্বরে বলল, সব মেয়েদের নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দাও। এতটুকু বলেই সে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। আরমান চলে যাওয়ার পর বাকি চারজন সেখানেই থেকে গেল এবং উদ্ধার করা মেয়েদের নিরাপদে পাঠানোর প্রস্তুতি নিতে লাগল। কাজ করার সময় তাদের মুখে কোনো রকম আবেগের ছাপ ছিল না। যদিও সবাই মুখোশ পড়েছিল, তাই তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের চোখ আর শরীরের নড়াচড়ায় প্রমাণ দিচ্ছিল যে তারা এই ধরনের কাজে অত্যন্ত দক্ষ। সামনে দাঁড়িয়ে থাকা সব মেয়ের চোখে তখন মুক্তির আনন্দের ঝিলিক। তারা কৃতজ্ঞ দৃষ্টিতে চারজনের দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের মুখের কষ্ট আর অসহায় অবস্থা দেখে সুমিতের মন ভারী হয়ে উঠল। যদিও সুমিত নিজেকে সবসময় শক্তি দেখানোর চেষ্টা করত, আসলে তার মনটা ছিল একেবারে শিশুর মতো কোমল। ওকে দেখে আকাশ চিন্তিত গলায় বলল, আমরা যদি এদের এখান থেকে পাঠাতে বেশি দেরি করি তাহলে এমন না হয় যে সুমিত এখানেই কেঁদে ফেলে। আহান, যে এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, কাছে এসে বলল, আমি কাভিয়াকে সব জানিয়ে দিয়েছি। সব মেয়েকেই ওর কাছেই পাঠানো হবে, তারপর ওই প্রত্যেককে তাদের বাড়ি পৌঁছে দেবে। কাভিয়া শর্মা আরমানের টিমের একজন সদস্য ছিল। তার বয়স প্রায় 30 বছর। খুব অল্প বয়সেই তার স্বামীর মৃত্যু হয়েছিল। তাদের একটি মেয়ে ছিল, আর সেই মেয়েকে নিয়েই সে সুখে জীবন কাটাচ্ছিল। আহান মেয়েদের নিজের লোকদের সঙ্গে কাভিয়ার কাছে পাঠিয়ে দিল। এরপর কাভিয়া তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে যার যার বাড়িতে পাঠানোর অথবা থাকার ও কাজের ব্যবস্থা করার দায়িত্ব নেবে। কাভিয়া কখনো সুমিত, আকাশ বা আরমানকে দেখেনি। সে শুধু আহান আর ধ্রুবকে চিনত, বাকিদের নয়। এরপর তারাও আকাশের ভিলার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যদিকে আস্থার হাঁটুতে গুরুতর আঘাত লেগেছিল। অনেকক্ষণ হয়ে গেলেও রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। বাথরুমে সে কিছুক্ষণ কাঁদল, তারপর কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াল। আয়নায় নিজের দিকে তাকিয়ে চোখের জল মুছতে মুছতে বিড়বিড় করে বলল, আস্থা, শান্ত হয়ে যা। এখানে তোর চোখের জল মুছে দেওয়ার মতো কেউ নেই। একদম কাঁদবি না। আগে কাপড় বদলে নে। এরপর সে নিজের ক্ষতগুলো পরিষ্কার করতে লাগলো। উদ্বিগ্ন স্বরে বিড়বিড় করে বলল, এখন এই লোয়ারটা কিভাবে পরব? কিছুই বুঝতে পারছি না। যদি আরমানের লোয়ারে রক্তের দাগ লেগে যায় তাহলে সেই জল্লাদ আবার এটাকেও শাস্তি দেওয়ার কারণ বানাবে না তো? এইসব চিন্তা মাথায় ঘুরছিল, কিন্তু আপাতত তার সামনে আর কোনো উপায়ও ছিল না। তাই বাধ্য হয়ে সে লোয়ারটা পরে নিল। তারপর বিড়বিড় করে বলল, যা হওয়ার হবে। কিছুক্ষণ পর পোশাক বদলে আস্থা বাইরে বেরিয়ে এলো। সে পুরো ঘরটা দেখল, কিন্তু আরমান কোথাও নেই। এটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন সে কিছুটা স্বাভাবিক ছিল, তাই ধীরে ধীরে পুরো ঘরটা ভালো করে দেখতে শুরু করল।
ঘরটা ছিল নানা দেশের দামি ও আমদানি করা জিনিসে ভরা। অবাক হয়ে সে বলল, এত সুন্দর সুন্দর মূর্তি, আর প্রতিটার নিচে লেখা আছে কোথা থেকে আনা হয়েছে। জাপান, ইটালি, আমেরিকা। ওয়াও! আস্থা মুগ্ধ হয়ে একটার পর একটা জিনিস দেখছিল। যদিও সে এর আগেও এই ঘরে এসেছিল, কিন্তু তখন এত কিছু লক্ষ্য করার মতো অবস্থায় ছিল না। তারপর সে একটি ফার্স্ট এড বক্স খুঁজে বের করল। সেখান থেকে তুলো নিয়ে অ্যান্টিসেপটিক দিয়ে হাঁটুর ক্ষত পরিষ্কার করতে শুরু করল। ওষুধ লাগাতেই যন্ত্রণায় কেঁপে উঠে সে বলে উঠল, উফ, এত জ্বালা করছে। তারপর নিজেকেই সাহস দিয়ে বলল, না আস্থা, এটা করতেই হবে। অন্যের বাড়িতে এসে অসুস্থ হওয়ার ঝুঁকি তো নেওয়া যাবে না। ক্ষত ভালোভাবে পরিষ্কার করার পর সে সেখানে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। পরের পর্বে জানুন গল্পের পরবর্তী চমকপ্রদ ঘটনা। দেখুন শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর তেরে ইশকেমের সব এপিসোড শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।